হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার নাম হচ্ছে কি দৃঢ় বস্তুর ঘূর্ণন বা রোটেশন অফ রিজিড বডি। তো এই চ্যাপ্টারটা এর আগের চ্যাপ্টারের সঙ্গে অনেক লিঙ্ক আছে, যেখানে তোমার ভর কেন্দ্র, ভার কেন্দ্র, বলের ভ্রামক বলেছিলাম। যদি এই কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে এখান থেকে যে টর্কের কনসেপ্টটা হবো সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর যদি এর আগের চ্যাপ্টারটা না দেখে থাকো, অবশ্যই তোমরা দেখে নিও, সেখানে খুব গুরুত্বপূর্ণ সহকারে ওগুলো বোঝানো হয়েছে। আর স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টুয়ালের জন্য, বিশেষ করে এখান থেকে বিশাল কনসেপ্ট আছে। ওই কনসেপ্টগুলো যদি বুঝতে পারো, এই পরবর্তী চ্যাপ্টার মেকানিক্সের তুমি খুব সহজেই বুঝতে পারবে। তো বিষয়টি বা চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ওকে। এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড ক্যারিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এই চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস, বিভিন্ন গভর্নমেন্ট যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়, বিভিন্ন রকম যে গভর্নমেন্ট থেকে, সরকারি থেকে বিভিন্ন রকম যে নির্দেশ দেওয়া হয়, সেইগুলো এখানে নিয়মিত আপলোড করা হয়। তো এডু অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওকে। তো আমরা প্রথম বুঝবো কি যেটা ভর কেন্দ্র, বলের ভ্রামকটাকে বুঝে নিই, তারপরে এখানে আমরা টর্কের কনসেপ্টটা বুঝবো। এখানে আজকে কী কী বুঝো দেখো না, আজ একটু তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা। প্রথম বুঝবো কি দ্বন্দ্ব জিনিসটা কি, দ্বন্দ্ব কি বা কাপল, দ্বন্দ্ব বা কাপলটা কি। তারপরে কি টর্ক, এর সঙ্গে বুঝো টর্ক, TRQUE, ওকে। টর্ক, দ্বন্দ্ব এবং টর্ক, এইগুলো ভালো করে বুঝে। এই কনসেপ্টটা কিন্তু বলে দিয়েছে তোমার 12ও লাগবে এখানে। এই বিশেষ করে এই দুটো চ্যাপ্টার, স্থিতিবিজ্ঞান আর দৃঢ় বস্তুর ঘূর্ণন, যত ভালোভাবে বুঝতে পারবে 12-এ এর অনেকটাই আছে। বিশেষ করে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, সেখানে তোমার ম্যাক্সওয়েল কক্সস্ক্রু নিয়ম, বিভিন্ন জায়গায় যে নিয়মগুলো আছে, সেখানে টর্কের অনেক কনসেপ্টটা ওখানে কাজে লাগবে। বিশেষ করে এই মোটর, ডায়নামো, এখানে যে মেকানিজম আছে, সেখান থেকে ম্যাগনেটিজম বের করা, সেখানে টর্কের কনসেপ্টটা আছে। সেই জন্য টর্কের ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। সেই জন্য আজকের ভিডিওটা একদম মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ওকে। তাহলে প্রথম কি আমরা বুঝবো কি, আমরা বলের ভ্রামকটা কী বলেছিলাম। বলের ভ্রামক হচ্ছে, ধরলাম কোনো একদিকে একটা রডই দিলাম, এখানে রড হিসাবে কোনো একদিকে প্রযুক্ত বল, আর যে ঘূর্ণাক্ষ যার সাপেক্ষে এই দণ্ডটা ঘুরবে তার লম্ব দূরত্ব, মানে এখান থেকে ডিস্টেন্স আর এখানে বল। যদি আমরা কোনো গোলক নিয়ে নিই, তাহলে এই বরাবর বল, ধরলাম এই বরাবর প্রযুক্ত বল, আর এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এটা ডিস্টেন্স আর এইদিকে বল। তাহলে বল এবং লম্ব দূরত্ব, যে কোনো একদিকে বল, যে কোনো একদিকে ধরলাম এইদিকে প্রযুক্ত বল, এই বলটা ধরলাম এখানে প্রযুক্ত করা হয়েছে, প্রযুক্ত বল, এবং এই বল থেকে যে যার সাপেক্ষে ঘুরছে বা এই গোলকের ভর কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব, সেই দূরত্বের গুণফলকে বলেছিলাম আমরা বলের ভ্রামক। ধরলাম এখানে আমরা বললাম কি এটা আর, এটা এফ, তাহলে G=FR বা RF, এইটা আমরা দেখেছিলাম। এখানে আমরা দ্বন্দ্বটাকে বুঝি, কাপল বা দ্বন্দ্ব ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই, তারপর আমরা টর্কে যাব। কাপল বা দ্বন্দ্বটা জিনিস কি, ধরলাম এই একটা হচ্ছে গোলক আছে, যার ভর কেন্দ্র ধরলাম এটা আছে ভর কেন্দ্র, এখানে দুটো বল প্রযুক্ত করা আছে, একটা এদিকে বল প্রযুক্ত করা হয়েছে আর একটা এদিকে বল প্রযুক্ত করা হয়েছে। তো এটাকে যদি আমি বাড়াই এইভাবে, তা এখানে যদি আমি এ করে বাড়িয়ে দিই, তাহলে দেখবো কি এর সঙ্গে এটা যুক্ত হয়েছে। আর যদি এইভাবে বাড়াই, তাহলে এখানটায় এই দুটো লাইন পাচ্ছি। তাহলে এই যে লাইন, আর এখানেও পাচ্ছি, আমরা একটা কাজ করি ABC, এই নাম দিলে ABC, তাহলে দেখলাম এই একটা লাইন পাচ্ছি। যদি আমি এইভাবে যুক্ত করি, মানে হচ্ছে আমি যদি এই ধরলাম এটাকে হচ্ছে আমি F1 বল বলছি, এটাকে আমি F2 বল বলছি। কোনো একটা গোলকের যেতে আমি দু জায়গায় বল প্রযুক্ত করবো, একটা কাঠের একটা গুঁড়ি বা একটা চাকার মতো আছে, তার দু জায়গায় বল প্রযুক্ত করা আছে, এটাকে F1, এটাকে F2, ওকে। বা দুটোকে আমি একই বল বলতে পারি, আমি F বলছি, দুটি বল F, প্রথম ধরে নিই সহজভাবে বোঝানোর জন্য বলছি। তা দুটো F ধরলাম, একই বল প্রযুক্ত করা হয়েছে। তাহলে একটা বল এখানে প্রযুক্ত হয়েছে, একটা বল এই দিকে প্রযুক্ত হয়েছে। তাহলে এখান থেকে এই দুটো বিন্দুকে, যে বিন্দুতে বল প্রযুক্ত করা হয়েছে, তাদেরকে যে যুক্ত করা যায়, সেটা হচ্ছে আমি AB লাইন বললাম। তাহলে এই বিন্দু যে বল প্রযুক্ত হয়েছে এই বল, এবং B বিন্দু যে বল প্রযুক্ত সেই বল, এদের মধ্যে যে দূরত্বটা হচ্ছে কত, AB হচ্ছে বল দুটির মধ্যে দূরত্ব, বল দুটির দূরত্ব। এবার যদি তোমাদের লম্ব দূরত্ব নিতে যাই, লম্ব দূরত্ব কোনটা হচ্ছে দেখে নাও, এখান থেকে যদি লম্ব টানি একটা, আর এখানে যেটা বাড়িয়ে দিই, তাহলে BC হলো লম্ব দূরত্ব।
ওকে, তাহলে এই যে সিস্টেম গঠন হলো, তাহলে কোনো বস্তুতে সমান এবং বিপরীত দিকে দুটো বল প্রযুক্ত করলে যে দ্বন্দ্ব, যে সিস্টেম গঠন করবে, যেটা গঠন করে এটাকে বলা হয় দ্বন্দ্ব। এই টোটাল সিস্টেমটাকে বলা হয় দ্বন্দ্ব বা কাপল। এখান থেকে আগে ভালো করে বুঝে নাও চ্যাপ্টারটা, ভালো করে বুঝে যেটা বোঝাচ্ছি সেটা খাতায় নোট ডাউন করবে, যেইভাবে করছি, ছবি আঁকছি যেভাবে, তোমাদের যেভাবে পাশে লিখছি হুবহু সেই সেম টু সেম, মানে টোটাল বোর্ডে যেটা পড়াচ্ছি সেটা পুরো খাতায় কপি করে নেবে, ভালো করে পুরো ক্লাসটা বুঝে নেবে। বোঝার পর এবারে বইটা পড়বে, দেখবে তুমি মনে খুব সহজে বইটা বুঝতে যাচ্ছে, যেটা তুমি ভিডিও না দেখে একবার দেখে বইটা পড়তে হবে। এটা এই করার চ্যাপ্টার ঘর্ষণ, স্থিতিবিজ্ঞান, দৃঢ় বস্তুর ঘূর্ণন, এগুলো যদি ভিডিও না দেখে নিজেদের পড়তে হবে, দেখবে তোমার ফিজিক্স টাফ লেগে যাবে। কিন্তু আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার পর দেখবে সেটা টাফ না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই খুব টাফ বলে, তাদের কথা না শুনে নিজে আমি যেটা পড়াচ্ছি ভালো করে বোঝার পর দেখবে তোমাকে অতটা টাফ লাগবে না। সেই জন্য প্রথম হচ্ছে ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা ভালো করে দেখো তোমরা। তাহলে কী বলবো এটা, তাহলে কোনো বস্তুর যদি বল সমান এবং বিপরীত দিকে যদি বল প্রযুক্ত করা হয়, তাহলে এইদিকে একটা বল প্রযুক্ত করেছে, এইদিকে একটা বল প্রযুক্ত করেছে, করার পরে এই বস্তুর মধ্যে যে সিস্টেম গঠন হয় সেটাকে বলা হয় কি দ্বন্দ্ব। ওকে, তাহলে এটা কি বলা হচ্ছে, দ্বন্দ্ব বলা হচ্ছে। এবার টর্কটা কি দেখে না এবারে, তা টর্কটা আমরা কীভাবে আলোচনা করতে গেলাম, তাহলে বিসি বললাম কি লম্ব দূরত্ব, কার মধ্যে, এ এবং বি বিন্দু যে বল প্রযুক্ত হয়েছে তাদের মধ্যে যে লম্ব দূরত্ব, সে লম্ব দূরত্ব একে বাহু বলা হয়। ওকে, একে বাহু বলা হয়। ওকে, তাহলে বল দুটির বাহু, একে বল দুটির বাহু বলা হয়। এবারে এই যে বললাম যে বলটা, তাহলে এখানে হচ্ছে কি কোনো বস্তুদের সমান এবং বিপরীত দিকে যে প্রযুক্ত বল হবে এবং সেই বল দুটির বল এবং ওদের মধ্যেকার যে লম্ব দূরত্ব হবে, সেই লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক। তারপরে যে দ্বন্দ্ব আছে, আমরা যে দ্বন্দ্ব টোটাল, তাহলে এটা কী বললাম, দ্বন্দ্ব বললাম। তাহলে এই দ্বন্দ্বের যে কোনো বল দুটির মধ্যে যে লম্ব দূরত্ব হবে, তাহলে লম্ব দূরত্ব কী আছে, বিসি। এবিটা লম্ব দূরত্ব হবে না, বিসি লম্ব দূরত্ব হবে। তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব আছে, সেই লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় কি টর্ক। টর্ককে টাও দ্বারা প্রকাশ করা, এটাকে টাও বলা হয়। এই যে আমরা টি জানি, এটাকে জাস্ট মাথাটাকে একটু বাঁকিয়ে দেওয়াই হয়, একটু ডিজাইন করতেই হবে, করে দিয়ে যেমন টেনে দেয়, ব্যাস টাও, এটাকে টাও বলা হয়। তো টর্কের সিম্বল হচ্ছে টাও ইকুয়াল টু কী বললাম, যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের মান ইনটু বল দুটির মধ্যেকার লম্ব দূরত্ব, বল দুটির মধ্যেকার লম্ব দূরত্ব। ওকে, লম্ব দূরত্ব এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা আমি আলোচনা করতে যাচ্ছি টর্কের ব্যাপারটা। কি বললাম ভালো করে শুনে নাও, টর্ক জিনিসটা কি। তাহলে কোনো দ্বন্দ্বের মধ্যে যে সমান এবং বিপরীত যে বল প্রযুক্ত হয়েছে, সেই বল দুটির মধ্যে যে লম্ব দূরত্ব আছে, সেই লম্ব দূরত্বে আর বলের গুণফলের ফলে যে ঘূর্ণন সৃষ্টি হয়, মেনে হচ্ছে টর্ক হচ্ছে কি একটা ঘূর্ণন, যা রোটেশন। এক্সাম্পল কী হতে পারে, দেখো না এরকম একটা পেনে ধরলাম, ওকে, তাহলে এইটাকে যদি আমি এভাবে এখানে হাত দিলাম, এখানে হাত দিলাম, তো যদি ধরো ইকুয়াল আর অপোজিট যদি বল প্রযুক্ত করে, এটা কি ঘুরছে, এটা কি টর্ক বলা হয়। তাহলে কোনো বস্তুর মধ্যে যদি সমান এবং বিপরীত দিকে বল প্রযুক্ত করার ফলে বস্তুর মধ্যে যে ঘূর্ণন সৃষ্টি হয়, তাহলে ওই বস্তুর যে কোনো একটা বল, যে কোনো একদিকে প্রযুক্ত বল এবং ওদের ওই বল দুটির মধ্যে যে লম্ব দূরত্ব হবে, সেই লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় কি টর্ক। ওকে, বা প্রযুক্ত বল এবং ওই লম্ব দূরত্বের গুণফলের ফলে বস্তুটির মধ্যে যে ঘূর্ণন সৃষ্টি হয় তাকে বলা হয় কি টর্ক। টর্ক হচ্ছে মেনলি কি ঘূর্ণন, কোনো বস্তুর হচ্ছে রোটেশনকে হচ্ছে টর্ক বলা হয়। তাহলে এটা তোমরা লিখে নেবে এটা সুন্দর করে, টর্ক টাও ইকুয়াল টু যে কোনো একটি বলের মান দ্বন্দ্বের, অবশ্যই দ্বন্দ্বের। ওকে, এই সিস্টেমটা অবশ্যই এরকম হতে হবে, যেরকম যেখানে ইচ্ছে বল প্রযুক্ত করছে এরকম হবে না, অবশ্যই সেটা দ্বন্দ্বের সিস্টেম হতে হবে, দ্বন্দ্বে আসতে বা কাপল হতে হবে, সে দ্বন্দ্বের যে কোনো। তাহলে এখানে আর একটা কথা লিখে দিলে বাড়তে হয়, এখানে একটা কথা লিখে দিলে ভালো হয়, সেটা হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান এবং বল দুটির মধ্যেকার লম্ব দূরত্ব, একেই বলা হচ্ছে টর্ক। তাহলে এটাকে যদি আমি সুন্দর করে একটু বলতে যাই, এখানে একটু মুছে দিচ্ছি। পুরো এখান থেকে তোমার টর্কের ভেক্টর রূপও প্রমাণ করতে হবে, যে টর্কের ভেক্টর রূপটা কত সহজে প্রমাণ করা যায়।
ধরলাম এই দূরত্বটা, আমি এখান থেকে এক্সাম্পলটা নিচ্ছি, এ বি দূরত্ব ধরলাম, আমি এখানে আর ধরলাম, এ আর বির মধ্যে যে দূরত্ব আছে সেটা হচ্ছে আর। তার কাজ করছি, এটা ছবিটা আমি সাইডে একটু রেখে দিচ্ছি যাতে তোমরা এখানে ভালো করে প্রমাণ করতে পারি ব্যাপারটা। ধরলাম এই হচ্ছে আমার গোলক, এটা হচ্ছে ভর কেন্দ্র, এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব হবে। এখানে বল প্রযুক্ত করা হয়েছে আর এখানে বল প্রযুক্ত করা হয়েছে। তো এখানে এদের মধ্যে দূরত্ব হচ্ছে নর্মাল এইটা, ওকে। এটা এ, এটা বি বিন্দু, এখানেও এফ, এখানেও এফ। ধরলাম এইটা থিটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে থিটা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমার আর। এটা কাজ করছে, এটাকে আমি একটু আলাদা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আর, এটা থিটা। তাহলে এখান থেকে এই বিসি, এখানে সি বিন্দু, তাহলে বিসি কত হবে দেখানো। তাহলে এটা একটা ত্রিভুজ হচ্ছে, দেখুন এবিসি একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে এবিসি আমরা জানি কি টর্ক কি, এখান থেকে আমরা বলতে পারবো কি টর্ক কি, টর্কের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি কি এখান থেকে, যদি ডাইরেক্ট আমি ফর্মুলাটা লিখি তাহলে এখানে বলতে পারি কি চিত্রানুযায়ী টর্ক টাউ ইকুয়াল টু কী হবে, এফ ইন্টু লম্ব দূরত্ব কী আছে বিসি। দেখুন সিম্পল হিসাবে একদম, এফ ইন্টু বিসি, বল ইন্টু লম্ব দূরত্ব। এবার বিসিটা কত, আমরা তো এ বি জানি, বিসি কত হবে। তাহলে দেখুন এটা ত্রিভুজ আছে, এটা এ বিসি একটা সমকোণ ত্রিভুজ, এ বিসি হচ্ছে সমকোণ ত্রিভুজ। তাহলে সমকোণ ত্রিভুজ হলে কোনটা অতিভুজ, এটা এখান থেকে বলতে পারি কি এটা হচ্ছে অতিভুজ, এইটা ভূমি এসি আর এটা লম্ব। তাহলে আমাকে বের করতে হবে কি বিসি। তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব অতিভুজের সঙ্গে কী সম্পর্ক আছে, সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বিসি বাই অতিভুজ আর, তাহলে বা বিসি ইকুয়াল টু আর সাইন থিটা। তা যদি এই মানটা বসিয়ে দিই তাহলে বা টাউ ইকুয়াল টু এফ ইন্টু আর সাইন থিটা। তাহলে বা বলতে পারি কি টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। তাহলে এটা পেলাম একটা। এবার দেখো না এটা কিসের রূপ, কি ভেক্টরে, যদি ভেক্টরে কনভার্ট করি এটা কি আসবে, এটা ক্রস প্রোডাক্ট আসবে। তাহলে আমরা জানি কি যে কোনো ভেক্টর ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ, ওকে, এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এটাকে যদি আমি ভেক্টর রূপান্তরিত করতে চাই তাহলে বলতে পারি টর্কের ভেক্টর রূপটি হবে, টর্কের ভেক্টর রূপ হলো টাউ ভেক্টর ইকুয়াল টু আর এফ সাইন থিটা ইন্টু এন ক্যাপ, ওকে। তা যেহেতু এ বি সাইন থিটার সঙ্গে যখনই এন ক্যাপ চলে আসবে তখন এ ক্রস বি ভেক্টর হয়ে যাবে এটা। তাহলে এটাও তো, এটাকে আমরা লব্ধি ভেক্টর সি বলে থাকি, তাই না, এ ক্রস বি। তার মানে যদি এটা এ হয় এ ভেক্টর, এটা বি ভেক্টর হয়, অ্যাঙ্গেলটা এ আর থিটা হয়, তাহলে এটা সি ভেক্টর, ওকে এটা। তাহলে এখানেও তো আর ক্রস এফ, তাহলে এটা ঘুরছে, তাহলে ঘোরার পর আর এফ সাইন থিটা এন ক্যাপ। তাহলে এখান থেকে বলতে পারি টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে এইটা হচ্ছে কি টর্কের ভেক্টর রূপ, তাই না, খুব সহজে ছবি দেখে খুব সহজে তোমার প্রমাণ করতে হবে এটা। নর্মালি তুমি যদি এটা বলতে বোঝো যে টাউ ইকুয়াল টু এফ আর বা আর এফ সাইন থিটা, সেখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে ভেক্টর করতে গেলে এখানে ক্যাপ দিতে হবে, তাহলে ক্যাপ দিলে এটা আর ক্রস এফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে দূরত্ব এবং বলের মধ্যে যে ক্রস প্রোডাক্ট হবে, এদের যে ঘূর্ণন, দেখবেন ক্রস প্রোডাক্ট বলে কি এটা ঘুরছে, তো এবার ঘুরলে তাহলে এবার যে ঘোরায় তাহলে এটা কোন দিকে উপর দিকে ঘুরবে, ঠিক একই আর ক্রস এফ। তাহলে এরও টাও হচ্ছে এটা ভেক্টর রাশি, তাহলে এর ডাইরেকশান কোন দিকে হবে, আর ক্রস এফ এর ডাইরেকশান যেদিকে হবে সেদিকে এর ডাইরেকশনটা হবে, ওকে। তাহলে এই হচ্ছে কি টর্কের কনসেপ্ট। আর টর্কটা কী বললাম তোমাদের, টর্কটা হচ্ছে তার সেখান থেকে দেখলাম যে টর্কের ভেক্টর রূপটা কী হবে সেটা তোমাদের দেখে দিলাম। নেক্সট তোমাদের দেখো টর্কের একক কী হবে। তাহলে তো আমরা টর্কের একক কী বলতে পারি, যদি এককটা আলোচনা করতে চাই, টর্কের একক আলোচনা করব, টর্কের সঙ্গে বলের ভ্রামকের কী সম্পর্ক সেইটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তা টর্কের একক, ওকে, টর্কের একক কী হবে দেখুন, আমরা জানি কি টাউ ইকুয়াল টু
এফ আর সাইন থিটা। এবার দেখুন সাইন থিটা তো এটা কোন, এর কোনো একক নেই, তাহলে এটা বাদ। তাহলে এফ আর আর এর মধ্যে একক, তাহলে টাউ এর একক কী হবে? এফ এর একক কি? নিউটন, আর দূরত্ব হচ্ছে মিটার। এটা এসআই সিস্টেম। ওকে, এসআই। সিজিএস পদ্ধতিতে টাউ এর একক কী হবে? তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে দেখুন খুব সহজ ব্যাপার হয়ে গেল। তাহলে টাউ এর একক হচ্ছে এসআই পদ্ধতি নিউটন মিটার, আর সিজিএস হচ্ছে কি ডাইন সেন্টিমিটার। নেক্সট এর মাত্রাটা কী হবে দেখো না, ছোটো ছোটো জিনিস আছে, ভালো করে একটু দেখে নাও। টর্কের মাত্রা, টর্কের মাত্রা কী হবে? টাউ এর মাত্রাটা কী হবে তাহলে? এফ এর মাত্রা, বলের মাত্রা, বা বলতে পারি কি এফ এর মাত্রা ইন্টু আর এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা কি জানি? এম এল টি মাইনাস 2, আর আর হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা কি আছে? শুধু এল। তাহলে টাউ এর যে মাত্রা হবে ইকুয়াল টু এম এল স্কোয়ার টি মাইনাস 2। আচ্ছা বলো এটা কার মাত্রা? এম এল স্কোয়ার টি মাইনাস 2 এটা কার মাত্রা? এটা আমরা কার মাত্রা বের করেছিলাম? দেখুন এম এল স্কোয়ার টি মাইনাস 2 এটা কৃতকার্যের মাত্রা। আমরা কৃতকার্যের মাত্রা এফ ইন্টু আর বা এফ ইন্টু এস যে সরণটা ছিল সেম। তার মানে হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে কৃতকার্য আর ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্ক এদের একক এবং মাত্রা সেম হবে। ওকে, তো নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি টর্ক এবং বলের ভ্রামকের মধ্যে সম্পর্ক। ছবি একই ছবি থাক, এই ছবির মধ্যেই সম্পর্কটা হয়ে যাবে। তাহলে এখানে এটা হচ্ছে এফ বল ধরলাম, এখান থেকে ধরলাম কি বিসি, এটা ও বিন্দু ধরলাম। ওকে, এটা ও বিন্দু। তাহলে আমি যদি বলি বলের ভ্রামক, এক্ষেত্রে প্রথমে আমি বলের ভ্রামক নির্ণয় করব। তাহলে এখানে লিখে দেওয়া হেডিং দিই বলের ভ্রামক এবং টর্কের মধ্যে সম্পর্ক। ওকে, সেটা কী হয় দেখে নাও। তাহলে প্রথম বলের ভ্রামকটা দেখে নিই। বলের ভ্রামকটা আমরা কী বুঝেছিলাম? প্রযুক্ত বল এবং ওই বল থেকে লম্ব দূরত্ব কতক্ষণ পর্যন্ত? ভর কেন্দ্র, ওই বস্তু যে ভর কেন্দ্র আছে ভর কেন্দ্র দূরত্ব পর্যন্ত। তাহলে আমি বলতে পারি যে বি বিন্দু যে প্রযুক্ত বল হয়েছে, বি বিন্দু বলের জন্য বলতে পারি কি বি বিন্দু প্রযুক্ত, বি বিন্দু প্রযুক্ত বলের জন্য বলের ভ্রামক সেটা কী হবে? জি1 ধরলাম, জি1 ইকুয়াল টু এফ ইন্টু বিও। ওকে, এফ ইন্টু বিও। আর কি এ বিন্দুতে প্রযুক্ত বলের জন্য বলের ভ্রামক G2 ইকুয়াল টু এফ ইন্টু এও। এখান থেকে নাও এফ ইন্টু সিও, কারণ এখান থেকে দূরত্ব হবে, এই প্রযুক্ত বল হচ্ছে এই বরাবর আর লম্ব দূরত্ব। ভালো করে বলের ভ্রামকটা কী বলেছিলাম একটু ভালো করে মনে করো। কী বলেছিলাম? প্রযুক্ত বল এবং এই প্রযুক্ত বল থেকে যে অভিকেন্দ্র বা আলম্ব বিন্দু বলতে পারি বা ভর কেন্দ্র বলতে পারি, যে ভর কেন্দ্র সাপেক্ষে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা নিয়েছিলাম। তাহলে এফ ইন্টু সিও, তাহলে এখান থেকে ভর কেন্দ্র দূরত্ব সিও। তাহলে অর্থাৎ টর্ক আমরা কী জেনেছিলাম, বা এখান থেকে বলতে পারি অতএব G1 প্লাস G2। ওকে, G1 প্লাস G2 ইকুয়াল টু বলতে পারি কি এফ ইন্টু বিও প্লাস এফ ইন্টু সিও। তাহলে ইকুয়াল টু যদি এফ কম নিই বিও প্লাস সিও, তাহলে বা G1 প্লাস G2 ইকুয়াল টু তাহলে এফ ইন্টু বিসি, বিও প্লাস সিও, তাহলে কি বিসি হবে এটা টোটাল। তাহলে এখান থেকে বুঝতে পার এটা আবার এফ ইন্টু বিসি মানে কি টর্ক। এটা বললাম টর্ক হচ্ছে কি দুটো বলের মধ্যে যে লম্ব দূরত্ব হবে সেই লম্ব দূরত্বর গুণফলকে বলা হচ্ছে টর্ক। তাহলে এখান থেকে বললাম দুটো বলের ভ্রামকের সমষ্টি টর্কের সঙ্গে সমান, তাহলে এটা ইকুয়াল টু টর্ক টাও। যেহেতু
টাউ ইকুয়াল টু এফ ইন্টু বিসি। তাহলে এখানে বলতে পারি কি যে টর্ক ইকুয়াল টু দুটি বলের ভ্রামকের সমষ্টি। তাহলে বা এটা বলতে কোনো বস্তু দুটি বলের ভ্রামকের সমষ্টি টর্কের সঙ্গে সমান হবে। তবে G1 ইকুয়াল, তাহলে এখান থেকে বলতে পারছি কি, তাহলে অতএব G1 প্লাস G2 ইকুয়াল টু টাউ। তাহলে দেখে না, দুটো জিনিসের জন্যই বস্তুর মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয়। টর্কের জন্য বস্তুর মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয়, আর বলের ভ্রামকের জন্য বস্তুর মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয়। আর একটা ব্যাপার আছে দেখে না, বলের ভ্রামকের একক আমরা কী বের করেছিলাম, একই। দেখে না, বলের ভ্রামকের ফর্মুলা তো এক। বলের ভ্রামকের ফর্মুলা কী ছিল, জি ইকুয়াল টু এফ ইন্টু ধরলাম আমি বিওই ধরলো এখানে G1 ইকুয়াল টু, তাহলে এফ এর কী একক ছিল নিউটন, বি হচ্ছে ডিস্টেন্স, এর একক কী হচ্ছে মিটার। তাহলে বলের ভ্রামকের একক ভালো করে দেখানো, বলের ভ্রামকের একক টর্কের একক সেম, বলের ভ্রামকের মাত্রা টর্কের মাত্রা সেম, একই জিনিস আছে, আর দুটোর জন্যই বস্তুর মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয়। তাহলে অ্যাকচুয়ালি বলের ভ্রামক এবং টর্ক একই জিনিস, পার্থক্য শুধু কোথায় আছে, পার্থক্য হচ্ছে কি টর্কের ক্ষেত্রে বা একটা বস্তু সম্পূর্ণ ঘূর্ণনের জন্য টর্কের প্রয়োজন হয়। ওকে, আর একটা ব্যাপারটা কি, টর্কের ক্ষেত্রে যে আমরা ডিস্টেন্স নিয়েছিলাম সেটা হচ্ছে কি দুটো বলের মধ্যে যে লম্ব দূরত্ব তার গুণফল। বলের ভ্রামকের কী ছিল, যে কোনো একটা বল এবং ওই বলের থেকে ওই ভর কেন্দ্রের যে লম্ব দূরত্ব হবে তার গুণফল, এইটা হচ্ছে ডিফারেন্স। সেই জন্য টর্ক ইকুয়াল টু 2 ইন্টু বলের ভ্রামকের দ্বিগুণ করলেই আমরা টর্ক পেয়ে যাব। ওকে, তো নেক্সট যেটা তোমার সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। এটাও খুব গুরুত্বপূর্ণ আছে, এখান থেকে অঙ্ক অনেক আসে। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই আগে, তারপরে এর উপরে অঙ্ক হবে এখন। তো হেডিংটা তোমরা দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। ওকে, দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য ছবিটাকে আমরা আঁকি। তোমরা একটা অসমান একটা বস্তু আছে, যে কোনো একটা শেপ হতে পারে। ওকে, মানে গোলাকার নয় বা লম্ববৃত্তাকার নয়, একটা অসমান একটা বস্তু আছে, সেখানে একটা দ্বন্দ্ব আছে। ধরলাম এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, ধরলাম এই বিন্দু সাপেক্ষে ঘুরছে, এটাকে আমি করলাম বল প্রযুক্ত করলাম এখানে, আর এখানে বল প্রযুক্ত করালো। যদি দুদিকে সমান এবং বিপরীতমুখী যদি বল প্রযুক্ত করা হয়, ধরলাম ও বিন্দু সাপেক্ষে ঘুরছে, এটা হচ্ছে ও বিন্দু, তাহলে বস্তুটা ঘুরবে। এই দ্বন্দ্বটা, একে বলা হয় দ্বন্দ্ব। এর আগে বলেছিলাম, তোমাদের প্রথমেই আলোচনা করলাম যে দ্বন্দ্ব হচ্ছে এটা, যে কোনো একটা বস্তু যদি সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত করা হয়, তা যে সিস্টেম তৈরি হচ্ছে সেটা হচ্ছে দ্বন্দ্ব বল, বা তাদের মধ্যে যে লম্ব দূরত্ব থাকবে। তাহলে যদি এই বিন্দুতে বলটা এদিকে প্রযুক্ত করা হয় আর বি বিন্দুতে বল যদি এদিকে প্রযুক্ত করা হয়, তাহলে এটা কি ঘুরবে। আমি জাস্ট একটু ঘোরালাম, সেটা এই বরাবর ঘোরালাম। ওকে, এই বরাবর, তার মানে এটাকে এমন ঘোরালাম যে এখান থেকে ঘুরিয়ে এটা A1 বিন্দু চলে এসছে, এখান থেকে B1 বিন্দু চলে এসছে। ব্যাপারটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি, এটা আমি একটু লাইনটা এইভাবে করে দিই। ওকে, তাহলে এটা কী করলাম, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিতে। কেন আমার AB একটা দ্বন্দ্ব ছিল, যেদিকে সমান এবং বিপরীত বল প্রযুক্ত করেছিল, এটাও এফই আছে। তো এখানে কি সামান্য বল প্রযুক্ত করলাম, এখানে সামান্য দুদিকে বল প্রযুক্ত একটু স্লাইটলি একটু ঘুরিয়ে এইভাবে করলাম। একে এ বিন্দু থেকে A1-এ নিয়ে আসলাম, এখানে বি থেকে B1-এ নিয়ে গেলাম। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ছোট্ট কোণ, সেটাকে আমি থিটা ধরছি। তাহলে এখানেও থিটা কোণ হবে। ওকে, তাহলে এটা থিটা হলে এখানেও থিটা কোণ উৎপন্ন হবে। এই হচ্ছে সিস্টেম রয়েছে। ছবিটা আবার ভালো করে বলেছি, ভালো করে বুঝে নাও। ছবিটা বুঝতে পারলেই পুরো ক্যালকুলেশনটা তুমি বুঝতে পেরে যাবে। একটা অসমান একটা বস্তু আছে, সেখানে একটা দ্বন্দ্ব আছে, AB একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব কেন হচ্ছে, AB এতে এবং বিতে সমান এবং বিপরীতমুখী একটা বল প্রযুক্ত করা হয়েছে, সেটা ও বিন্দু সাপেক্ষে ঘুরতে পারে। তাহলে এটা টোটাল দ্বন্দ্ব। এবারে কি, আমি এদিকে বল প্রযুক্ত করেছি, এফ বল দুদিকে এতে আর বিতে বল প্রযুক্ত করেছি, সামান্য একটু হালকা বল প্রযুক্ত এটা ঘুরিয়ে দিই। জাস্ট এখান থেকে একে A1 নিয়ে এসেছি, বিটাকে ঘুরিয়ে এদিকে B1-এ নিয়ে গেছি, মানে এইভাবে ঘুরিয়েছি। ঘোরানোর পর যে এখন যে বর্তমান অবস্থান হলো A1 আর B1, ABটা চেঞ্জ হয়ে A1 B1-এ চলে এসছে।
তার ফলে পূর্বে যে অবস্থান ছিল তার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণটা হলে এই কোণটা থিটার কোণ বিপরীত কোণ আছে। এই যে ঘোরালাম এর ফলে কতটা কৃতকার্য হলো সেই কৃতকার্যটা এখানে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে আমার কী বললাম ও বিন্দু। তাহলে এখানে টর্কটা কত হলো, টর্ক যদি ক্যালকুলেট করি এখানে টর্কটা কত হলো, তাহলে টর্ক বলতে পারি কি এক্ষেত্রে টাউ ইকুয়াল টু এফ ইন্টু এ বি। দেখে না টর্কটা কাছে জানো তো, যদি এ বিতে সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত করা হয় তাহলে এ আর বি এর দুটোর মধ্যে যে বল প্রযুক্ত করা হয়েছে এ আর বি এর বলের যে কোনো একটা বলের মান এবং এদের মধ্যেকার যে লম্ব দূরত্ব আছে এ এবং বি যে বল প্রযুক্ত হয়েছে এদের মধ্যে লম্ব দূরত্ব আছে তাদের গুণফল। তাহলে এ আর বি এর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এ বি। ওকে, এ বি হচ্ছে লম্ব দূরত্ব আমার এটা। ওকে, তাহলে আমরা এ বি লম্ব দূরত্ব পেয়ে গেলাম। তাহলে টাউ ইকুয়াল টু বলতে পারি এফ ইন্টু এ বি, এটাকে 1 নম্বর দিলাম। এবারে আমরা এখানে দুটো এ ওয়ান এবং বি ওয়ানটা বের করব। তাহলে আমি যদি ছোট্ট এই ত্রিভুজটার কথা ভাবি, ছোট্ট একটা ত্রিভুজ ও এ ওয়ান যে উৎপন্ন করেছে কেন্দ্রে, এটা অ্যাকচুয়ালি এরকম জিনিস হয়েছে দেখে নাও, বৃত্তচাপের মতো হয়ে গেছে এ ওয়ান ও থিটা। ওকে, এটা পেয়ে গেছি। তাহলে আমি বের করতে চাইছি কি কৌণিক সরণটা, যে কৌণিক সরণটা হচ্ছে কত বা এটা বৃত্তীয় চাপ উৎপন্ন কত হচ্ছে এ ওয়ান। তাহলে এ ওয়ানটা কত, তাহলে এখানে বলতে পারি এ বা এখানে লিখে চিত্রানুযায়ী বলতে পারি আমরা যে এ ওয়ান ইকুয়াল টু আমরা জানি কি এই দূরত্ব বা এই দূরত্ব, তাহলে হচ্ছে ও এ থিটা। এটা আর একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি তোমরা দেখে নাও। আমরা জানি কি যদি কোনো একটা বৃত্ত চাপ হয় এটা যদি থিটা হয়, তাহলে যদি এস হয় এটাও আর, তাহলে এস ইকুয়াল টু কি আর থিটা, এটা আমরা জানি। আর একটু ভালো করে বলে দিচ্ছি, এটা ত্রিভুজ করে দিচ্ছে দেখে নাও, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার এ ওয়ান, এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে থিটা। এবার হলো যে ত্রিভুজ অনুযায়ী বলি সাইন থিটা মানে কি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে এ ওয়ান ডিভাইড বাই অতিভুজটা কী হবে এ ও। দেখো না সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এ ওয়ান বাই এ ও, এটা হলো। এবার থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, থিটা ভেরি স্মল, তাহলে কী হবে সাইন থিটা, ইফ থিটা ইজ ভেরি স্মল, ইফ থিটা is very small, then sin theta nearly equal to theta. cos theta 1 হয়ে যায়, sin theta theta হয়ে যায়, বা tan theta theta হয়ে যায়। সো সেখান থেকে বলতে পারি যে theta equal to a1 by ao, তাহলে বা a1 equal to theta into ao। তাহলে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরা যে বৃত্তচাপ করি এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি এখান থেকে এসছে। মানে এটা যদি খুবই ক্ষুদ্র, মানে এমন একটা ত্রিভুজ যেটা খুবই ক্ষুদ্র, অ্যাঙ্গেলটা খুবই কম, সেক্ষেত্রে সাইন থিটাকে থিটা ধরা যায়। থিটা ধরে নিয়ে তখন হচ্ছে এ ওয়ান ইকুয়াল টু এও, তাহলে এ ওয়ান ইকুয়াল থিটা এও। আর যেহেতু এখানটা খুবই কম পরিমাণ স্মরণ করানো হচ্ছে, এ ওয়ানের মান খুবই কম, সেই কারণে এটা থিটা এই দূরত্বটা সেম হয়ে যাবে। এ থিটা অর্থাৎ সাইন থিটা কি থিটা হয়ে যাবে। সেখান তাহলে বলতে পারি এ ওয়ান ইকুয়াল টু ও এ থিটা, বা এখানে এইভাবে বলতে পারি যে থিটা ইন্টু এও। সিমিলারলি বা অনুরূপভাবে আমরা বলতে পারি ওই যদি আমি বিয়ের দিকে যাই, তাহলে বিয়ের ওই সাইডে যদি আমি ভাবি, এই দিকে যদি ভাবি কী বলতে পারি আমরা যে বি ওয়ান ইকুয়াল টু বলতে পারি কত, যে থিটা ইন্টু ও বি। একইভাবে যেভাবে এ ওয়ান ইকুয়াল থিটা ইন্টু এও হলো, ঠিক একইভাবে বি ওয়ান ইকুয়াল থিটা ইন্টু ও বি। তাহলে এটাকে আমি এটা রাখলাম। এবার নেক্সট এ বিন্দু থেকে এ বিন্দু এ ওয়ানের সরণের জন্য যে আমার কৃতকার্য হয়েছে, তাহলে কৃতকার্যটা কত হবে, তাহলে বলতে পারি এখানে এই যে পাশে করলাম এইগুলো প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে না, এগুলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে এটা অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে। এই কনসেপ্টটা মেন যে ত্রিভুজ দিয়ে দেখালাম সাইন থিটার, ওখান থেকে এটা এসছে। ওকে, তাহলে বলতে পারি যে এ বিন্দুতে
প্রযুক্ত বলের দ্বারা কৃতকার্য সেটাকে W1 ধরছি, W1 ইকুয়াল টু এফ, যে প্রযুক্ত বল ছিল এফ ইন্টু সরণ, তাহলে কতটা সরণ হচ্ছে AA1, ওকে AA1 সরণ হচ্ছে, এই এফ বল প্রযুক্ত করার ফলে এ থেকে A1 চলে এসেছে, তাহলে AA1 সরণ আমার হয়েছে। তাহলে সেটা যদি এখানে বসায় তাহলে কত হচ্ছে দেখে দাও, তাহলে বা বলতে পারি কি W1 ইকুয়াল টু এফ ইন্টু থিটা ইন্টু AO, ওকে এটাকে 1 নম্বর দিলাম। আবার বি বিন্দুতে প্রযুক্ত বলের দ্বারা কৃতকার্য সেটা কি W2 ধরলাম, W2 ইকুয়াল টু এফ ইন্টু B1, তাহলে B1 এর মান কি এটা আমরা জানি, বসিয়ে দিই, তাহলে বা W2 ইকুয়াল টু এফ ইন্টু থিটা ইন্টু OB, তাহলে এটা 2। তাহলে এ বিন্দুতে প্রযুক্ত বলের জন্য কতটা কৃতকার্য হলো সে W1 বের করলাম, বি বিন্দুতে প্রযুক্ত বলের জন্য কতটা কৃতকার্য সে W2 বের করলাম। তাহলে মোট এই যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের জন্য মোট কৃতকার্য কত হবে, সেটা দুটো কৃতকার্যের যোগফল, কারণ এখানে কার্য করা যায় এখানেও কার্য করা যায়, তাহলে দুটো সমষ্টি হবে। তাহলে বলতে পারি কি, বলতে পারি অতএব দ্বন্দ্বটির জন্য মোট কৃতকার্য সেটা কি হবে, W ইকুয়াল টু W1 প্লাস W2, তাহলে বা W ইকুয়াল টু W1টা কি আছে দেখো, এফ ইন্টু থিটা ইন্টু AO প্লাস এফ ইন্টু থিটা ইন্টু OB, তাহলে ইকুয়াল টু এফ ইন্টু থিটা ইন্টু কমন নিলাম এটা AO প্লাস OB, ওকে AO প্লাস OB। তাহলে এটাকে যদি আমি দেখে নাও AO আর OB, তাহলে টোটালটা হচ্ছে কি AB, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা W ইকুয়াল টু এফ ইন্টু থিটা ইন্টু AB, তাহলে একটু আগে প্রথমেই লিখেছিলাম এফ ইন্টু AB ইকুয়াল টু টাউ, তাহলে বা W ইকুয়াল টু এফ ইন্টু AB ইন্টু থিটা, তাহলে বা W ইকুয়াল টু টাউ ইন্টু থিটা, তাহলে এইটা হচ্ছে এই পরিমাণ কৃতকার্য হবে। তাহলে কৌণিক সরণ, যতটুকু কৌণিক সরণ হয়েছে ইন্টু টর্ক, এই যে টাউটা হবে সেই টাউরের গুণফল হচ্ছে কি আমার এখানে মোট কৃতকার্য। দেখেন এটা খুব সুন্দর, একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা আছে। তাহলে আমরা কৃতকার্য কী পেলাম, এখানে দ্বন্দ্বর দ্বারা মোট কৃতকার্য পেলাম কি, তাহলে মোট কৃতকার্য W ইকুয়াল টু টর্ক ইন্টু কৌণিক সরণ, ওকে টর্ক ইন্টু কৌণিক সরণ, তাহলে এটা হচ্ছে মোট কৃতকার্য। এবারে দেখে নাও এইটাকে যদি আমি এক পাক, এখানে থিটা সামান্য A থেকে A1 সরেছি, এখান থেকে কয়েকটা কেস হবে দেখে নাও, কেস 1 ধরছি আমি এটাকে, কেস 1 সেটা কি, একটি পূর্ণ আবর্তন করতে যদি এই দ্বন্দ্বটাকে একবার পূর্ণভাবে ঘোরায়, মানে এখান থেকে শুরু করেছি ঘুরিয়ে আবার এখানে নিয়ে চলেছে, তাহলে পূর্ণ আবর্তনের জন্য তাহলে কতটা কৃতকার্য হবে। তাহলে এখানে যদি দেখাই, তাহলে এখানে যদি একবার ঘোরাতে আমি যদি একবার যদি জাস্ট আমি মান বের করতে যাই, এমনি টোটাল ঘূর্ণনের জন্য একটা আমরা জানি কৃতকার্য শূন্য হয়ে যায়, কারণ সরণ শূন্য, কিন্তু আমি বলছি একটা যদি n সংখ্যকভাবে ঘোরায় তাহলে কতটা কৌণিক সরণ হচ্ছে, তাহলে কেস টু থিটা যদি আমার 2π হয়ে যায়, 2π মানে হচ্ছে কি, তাহলে এই যে টর্ক ছিল এখান থেকে ঘুরিয়ে আবার এখানে চলে এসেছে, আর টোটাল যে অ্যাঙ্গেলটা হয়েছে, টোটাল অ্যাঙ্গেলটা কত 2π হয়ে যাচ্ছে। তার যদি এখানে বসিয়ে দিই, তাহলে একটি পূর্ণ আবর্তনের জন্য একটি পূর্ণ আবর্তন যাতে W ইকুয়াল টু টাউ ইন্টু 2π, ওকে তাহলে এটা আমরা পেলাম টাউ ইন্টু 2π, এখানে ভালো করে মনে রাখবে W ইকুয়াল টু টাউ ইন্টু 2π। এবার যদি বলে n সংখ্যক বার ঘোরানো হয়েছে, একটা দ্বন্দ্বটাকে n সংখ্যক n বার ঘোরানো হয়েছে, সেখানে কৃতকার্য কত হবে, সেই কৃতকার্য কত হবে বলতে পারি, তাহলে এটাকে W ইকুয়াল টু
টু পাই এন ইন্টু টাউ। এখানে এনটা কি, এনটা হচ্ছে যে কতবার যে ঘুরিয়েছি, এন হচ্ছে সংখ্যা, আবর্তন সংখ্যা, কতবার আমি ঘুরিয়েছি সেই সংখ্যা আছে, তার টু পাই এন ইকুয়াল টু টাউ। তাহলে এটা হচ্ছে যখন কোনো বস্তুর মধ্যে দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্ব দ্বারা যে কৃতকার্য থাকবে সেই কৃতকার্যের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পাই এন ইন্টু টাউ। এবার যেখানে যদি বলে একটা পূর্ণ আবর্তন না হয়, যে কোনো 60 ডিগ্রি 30 ডিগ্রি 20 ডিগ্রি ঘুরিয়েছে, সেখান থেকে তুমি এই ফর্মুলা বসিয়ে দাও ডাইরেক্ট, এফ ইকুয়াল টাউ ইন্টু থিটা, তাহলে বসিয়ে দিলেই সহজে তুমি কৃতকার্যের মান পেয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে তোমাদের সামনে এই দৃঢ় বস্তুর ঘূর্ণনের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করালাম। তো কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।